সেই পুকুরের দিক থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, জালটা একটু অন্যদিকে ফেলো। আমরা চারজন যা যা কাজ করছিলাম সবাই একসঙ্গে থেমে গেলাম। হাঁড়িতে খিচুড়ি ফুটছিল, বৃষ্টি টিনে পড়ছিল, তার মধ্যেই আবার শোনা গেল, বাঁদিকে, জালটা বাঁদিক করে ফেলো। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 436 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে একটাই ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী। উন্মেষ আমাদের লিখেছে যে আমার ভাইয়ের পাঠানো ঘটনা রাজদা তুমি পড়ে শুনিয়েছ, তার জন্যে আমি এবং আমার ভাই দুজনেই খুব খুশি হয়েছি, এবং আমার মতো আমার ভাইয়েরও ঘটনা সবাই যে ভালোবাসা দিয়েছে এতে উন্মেষ খুব খুশি। উন্মেষ এই ঘটনা যার থেকে জোগাড় করেছে তার নাম অর্ণব চক্রবর্তী, এবং উন্মেষ খুব গুছিয়ে ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছে। এই ঘটনায় স্থান কাল পাত্রদের নাম বদলে বলা হয়েছে, যদিও তাতে ঘটনার গুণমানের কোনো রকম কমতি হয়নি। শুরু করছি আজকের প্রেতপক্ষের 436 নম্বর এপিসোডের ঘটনা। বিপ্লব আজও বলে সেই রাতে আমাদের চারজনের মধ্যে প্রথম কে চিৎকার করেছিল সেটা তার মনে নেই, কিন্তু আমার মনে আছে। চিৎকারটা আমাদের কেউ করেনি। রাত তখন হয়তো 10:30। চারিদিকে হাঁটু সমান বর্ষার জল। পুকুরের ওপারে তাল গাছগুলো বিদ্যুতের আলোয় 1 সেকেন্ডের জন্য সাদা হয়ে উঠছে, আবার অন্ধকারে ডুবে যাচ্ছে। আমাদের রান্নার হাঁড়িতে তখনও খিচুড়ি ফুটছে, আর ঠিক সেই সময় পুকুরের মাঝখান থেকে একজন মানুষ খুব শান্ত গলায় বলেছিল, জালটা আর একটু অন্যদিকে ফেলো। আমরা চারজনই শুনেছিলাম। সমস্যা হলো পুকুরের মাঝখানে তখন কেউ ছিল না, আর ওই একই বাক্য আমি তার আগে শুনেছিলাম সন্ধেবেলায় গ্রামের এক বৃদ্ধের মুখে। তফাৎ শুধু এই, বৃদ্ধটি বাক্যটি বলার পর আমার হাত চেপে ধরে ফিস ফিস করে বলেছিল, রাতে যদি জল থেকে কেউ এই কথা বলে উত্তর দেবে না, সে যেই ডাকুক। ঘটনাটি 2014 সালের অগাস্ট মাসের। আমি তখন বহরমপুরে একটি ওষুধ কোম্পানির সেলসের কাজ করি। সপ্তাহের 6 দিন ডাক্তার, ওষুধের দোকান আর বাস স্ট্যান্ডের মধ্যেই কেটে যেত। ছুটির দিন বলতে রবিবার, তাও ফোন বন্ধ করার উপায় নেই। আমরা স্কুলের 3 বন্ধু, বিপ্লব, সৌম্য আর রানা, অনেকদিন ধরেই বলছিল একদিন কোথাও গিয়ে মাছ ধরা আর রান্নাবান্না করা দরকার, আরে না হলে মাথাটা তো এবার ফেটে যাবে। রানা তখন তাদের গ্রাম পঞ্চায়েতের কন্ট্রাক্টের ছোটখাটো কাজ করে, তার সূত্রেই জায়গাটা ঠিক হয়। মুর্শিদাবাদের দিকের এক প্রত্যন্ত গ্রাম কুশবেড়িয়া। রানার মামাতো দাদার সেখানে একটা পরিত্যক্ত ইটভাটার জমি ছিল। জমির পাশেই বড় পুকুর, চারিদিকে ধানক্ষেত, বাঁশঝাড়। পুকুরে নাকি কাতলা, শোল, মাগুর ভর্তি। বর্ষাকালে রাস্তা একটু খারাপ, তাই লোকজন তেমন যায় না। একেবারে প্রাইভেট রিসোর্ট। রানা বলেছিল, দেখ ভাই, শুধু রুম সার্ভিস নেই। সৌম্য বলেছিল, আর রিসেপশনে সাপ থাকবে। বলে আমরা হাসাহাসি করেছিলাম। আমরা ঠিক করলাম শনিবার দুপুরে বেরোবো, রাতে থাকবো ইটভাটার পুরনো অফিস ঘরে, রবিবার সকালে ফিরব। চারজনের মধ্যে আমি এসব ব্যাপারে সবচেয়ে কম উৎসাহী ছিলাম, কারণ জল নিয়ে আমার একটা পুরনো ভয় আছে। আমি সাঁতার জানি, কিন্তু গভীর জলে নামতে পারি না। ছোটবেলায় ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে আমার কাকা ডুবে মারা যান। আমি তখন ক্লাস 6-এ। ডুবে যাওয়ার সময় কাকাকে দেখিনি, শুধু মনে আছে ঘাটের লোকজন বারবার একটাই কথা বলছিল, ডুবন্ত মানুষ নাকি শেষ মুহূর্তে সামনে যা পায় তাই আঁকড়ে ধরে। কথাটা আমার মাথায় থেকে গিয়েছিল, তাই পুকুরের কথা শুনে আমি প্রথমে না করেছিলাম। রানা হেসে বলেছিল, তুই পাড়ে বসে পেঁয়াজ কাটিস, বাদবাকিটা আমরা করব। শেষ পর্যন্ত গিয়েছিলাম। কুশবেড়িয়া ঢোকার আগেই বৃষ্টি শুরু হয়েছিল। অগাস্টের বৃষ্টি, আকাশ কালো, কিন্তু আবহাওয়া গরম।
মাটির রাস্তা নরম হয়ে মোটর বাইকের চাকা পাশের দিকে সরে যাচ্ছিল। দুদিকে পাটক্ষেত আর ধানের জমি, কোথাও কোথাও জল জমে একেবারে ছোট বিল হয়ে গেছে। আমরা দুটো বাইকে ছিলাম, আমি আর সৌম্য একটায়, রানা আর বিপ্লব অন্যটায়। সঙ্গে ছিল নাইলনের জাল, চাল, ডাল, ডিম, মাংস, পেঁয়াজ, সর্ষের তেল, কেরোসিন, স্টোভ, দুটো টর্চ আর অবশ্যই 3 বোতল। থাক, আর নাই বা বললাম। গ্রামের বাজার বলতে 5-6টা দোকান, সেখানে থেমে চা খেতে গিয়েই প্রথম অদ্ভুত ব্যাপারটা হয়। আমরা দোকানদারকে ইটভাটার রাস্তা জিজ্ঞাসা করতেই তার মুখের ভাব বদলে গেল। সে জিজ্ঞাসা করল, কোন ভাটা? রানা বলল, পুরনো সাহাদের ভাটা, বড় পুকুরটা আছে না। দোকানদার চা নামাতে নামাতে বলল, ওদিকে যাবেন না। লোকটা জানলার বাইরে বৃষ্টি দেখল, আবার বলল, বর্ষায় ওইদিকে যায় না কেউ। সৌম্য সঙ্গে সঙ্গে হাসল, কেন, কাদা, পা পিছলে পড়ে যাবে? দোকানদার উত্তর দিল না। পাশে বসে থাকা বছর 70-এর এক বৃদ্ধ তখন বিড়ি ধরাচ্ছিলেন। তিনি বললেন, ওদিকে যাওয়া হয় কেন, মাছ ধরতে? রানা বলল, হ্যাঁ। বৃদ্ধ আমার দিকে তাকালেন, কেন আমার দিকেই তাকালেন জানি না। তারপর বললেন, মাছের জালটা একটু বাঁদিক করে ফেলবেন, মাঝখানে ফেলবেন না। আমরা প্রথমে বুঝিনি। রানা হেসে বলল, আপনি পুকুর চেনেন, তাহলে রাস্তাটা বলুন না। বৃদ্ধ এবার আর হাসলেন না, উঠে এসে আমার কবজি ধরে বললেন, রাতে জল থেকে কেউ যদি বলে জালটা আর একটু অন্যদিকে ফেলো, উত্তর দেবেন না। তার আঙুল বরফের মতো ঠান্ডা ছিল। দোকানদার বিরক্ত হয়ে বলল, আরে ধুর, রাখুন তো নিবারণ কাকা। বৃদ্ধ আমার হাত ছেড়ে আবার বসে পড়লেন। আমরা চা শেষ করে বেরিয়ে পড়লাম। বাইরে এসে সৌম্য বলল, হরর সিনেমার বুড়োটা পেয়ে গেছি, এবার শুধু ওই বাড়িতে যেও না, সেই সব লোকেরা বাকি। আরে পুরো জমে গেছে। আমি তখনও কবজির ওপর বুড়োর আঙুলের চাপ অনুভব করছিলাম। কেমন একটা ভয় আমাকে ঘিরে ধরছিল। ইটভাটা গ্রামের শেষ প্রান্তে একটা সরু কাঁচা রাস্তা বাঁশঝাড় পেরিয়েই হঠাৎই সামনে পুকুরটা এসে পড়ল। ডান দিকে আগাছায় ঢাকা লাল ইটের চিমনি অনেকটা ভেঙে পড়েছে। তার পাশে টিনের চাল দেওয়া একটা ছোট্ট অফিস ঘর। পুকুরটা দেখে প্রথমেই আমার অস্বস্তি হয়েছিল। খুব বড় নয়, কিন্তু গভীর মনে হয়। জল একেবারে মিশমিশে কালো। পাড়ের একদিকে কলমি আর শাপলা, অন্যদিকে পুরনো বাঁশের মাচা। পশ্চিম পাড়ে একটা ভাঙা শ্যালো পাম্প, আর পাইপ জলের দিকে তার পাইপ জলের দিকে নেমে গেছে। সবচেয়ে অদ্ভুত ছিল, এত বর্ষাতেও পুকুরের জল একেবারে স্থির। এই জায়গায় মাছ না থাকলে আমি সন্ন্যাস নেব, কথাটা বিপ্লব বলল, আর আমরা হাসলাম। ঘর ঝাড়পোছ করতে গিয়ে প্রথম ছোট ঘটনাটা ঘটল। ঘরের কোণে একটা পুরনো প্লাস্টিকের বালতি পড়েছিল, নোংরা, শুকনো। রানা সেটা বাইরে ফেলে দিতে গিয়ে থেমে গেল। বালতির মধ্যে একটা কি জিনিস নড়াচড়া করছে। ভালো করে দেখতে দেখা গেল একটা ছোট কই মাছ। আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম। সৌম্য বলল, মাছটা শুকনো বালতির মধ্যে এরম ভাবে বেঁচে ছিল কিভাবে? কেউ কি রেখে গেছে? হয়তো তাই। রানা শেষে সেই মাছটা সাবধানে তুলে পুকুরে ছুঁড়ে দিল। কেউ এখানে শুকনো বালতিতে জীবন্ত কই মাছ রেখে কেন যাবে? এই প্রশ্নটা মনে এসছিল, কিন্তু আমরা এই ব্যাপারটা নিয়ে বেশি ভাবিনি। বিকেলে মাছ ধরা বেশ জমে গেল। 2 ঘন্টায় 5টা তেলাপিয়া, একটা শোল আর কয়েকটা ছোট মাছ উঠল। বিপ্লব রান্নার জন্য কাঠ জোগাড় করছিল, সৌম্য বারবার ছবি তুলছিল। সন্ধে নামার একটু আগে আমি পুকুরের পশ্চিম পাড়ে একা গিয়েছিলাম। সেখানে ভাঙা পাম্পটার পাশের মাটির মধ্যে লোহার একটা খুঁটি পোতা ছিল। খুঁটির সঙ্গে পুরনো নারকেল দড়ির টুকরো বাঁধা। দড়িটা দেখে মনে হলো অনেক দিনের পুরনো, কিন্তু তার নিচে কাদা, একেবারে নতুন করে খোঁড়া। আমি ঝুঁকে দেখতে গিয়ে শুনলাম ছপ করে একটা শব্দ আমার পেছন থেকে এলো। ঘুরে দেখি কেউ নেই। আবার একটা শব্দ। শব্দটা এমন যেন কেউ জল থেকে হাত তুলে আবার ডুবিয়ে নিল। তখন একটু অন্ধকার হয়েছে। আমি টর্চটা জ্বালালাম।
জলের ওপর তখন শুধু বৃষ্টির টুপটাপ শব্দ। তারপর পুকুরের ওপার থেকে, যেখানে ধান ক্ষেত রয়েছে, সেখান থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। কেউ আমার নাম ধরে ডাকছে, অর্ণব, অর্ণব। আমি উত্তর দিতে যাচ্ছিলাম, ঠিক তখনই মনে পড়ল সেই বৃদ্ধের কথা। আমি চুপ করে রইলাম। কয়েক সেকেন্ড পরে আবার সেই ডাক, অর্ণব, অর্ণব। এবার গলাটা রানার। অর্ণব, এদিকে আয়। আমি পেছনে ফিরে দেখি রানা প্রায় 50 গজ দূরে অফিস ঘরের সামনে দাঁড়িয়ে। সে আমার দিকে হাত নাড়ছে। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুই ডাকছিলি? ও বলল, হ্যাঁ, এখন ডাকলাম। আমি বললাম, না মানে একটু আগে। রানা বলল, আমি একবারই ডেকেছি, আমি আর কিছু বলিনি। সন্ধ্যের পরে বৃষ্টিটা বাড়ল। আমরা ঘরের সামনে টিনের ছাউনির নিচে রান্না শুরু করলাম। খিচুড়ি, ডিম ভাজা আর মাছের ঝোল। সঙ্গে আনা ওই 3টে বোতলের মধ্যে একটা বোতল খুলেছিল বিপ্লব। কিন্তু অদ্ভুতভাবে কারোরই খুব একটা খেতে ইচ্ছা করছিল না। সৌম্য তার মোবাইলের ছবি দেখতে দেখতে হঠাৎ বলল, এইটা কে রে? আমরা কাছে গেলাম। বিকেলে পুকুরের ধারে আমাদের একটা গ্রুপ ছবি। সৌম্য টাইমার দিয়ে তুলেছিল। আমরা 4 জন সামনের দিকে, পেছনে পুকুর, আর পুকুরের পশ্চিম পাড়ে ভাঙা পাম্পটার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, একটা অবয়ব গোছের। তবে মনে হচ্ছে ধুতি বা লুঙ্গির মতো কিছু পরা। শরীরটা তার সামান্য একদিকে ঝোঁকা। রানা বলল, গ্রামের লোক? আমি ছবিটা বড় করলাম। লোকটার মুখ বোঝা যাচ্ছে না, ওই যা হয় আর কি, জুম করতে গেলে পিক্সেল ফেটে যায়। কিন্তু একটা জিনিস স্পষ্ট, তার পায়ের কাছ থেকে একটা দড়ি চলে গেছে জলের মধ্যে। আমার বুকের ভেতর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, আমি ওইখানে গিয়েছিলাম, ওখানে তো কেউ ছিল না। বিপ্লব বলল, ছবি তোলার সময় ছিল, পরে হয়তো চলে গেছে। যুক্তিসঙ্গত কথা, আমরাও সেটাই মানতে চাইলাম। তার কিছুক্ষণ পরে অন্ধকারের ভেতর থেকে, সেই পুকুরের দিক থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, জালটা একটু অন্যদিকে ফেলো। আমরা 4 জন যা যা কাজ করছিলাম সবাই একসঙ্গে থেমে গেলাম। হাঁড়িতে খিচুড়ি ফুটছিল, বৃষ্টি টিনে পড়ছিল। তার মধ্যেই আবার শোনা গেল, বাঁদিকে, জালটা বাঁদিক করে ফেলো। বিপ্লব মুখ তুলে বলল, কে? আমি এত জোরে তার মুখ চেপে ধরেছিলাম যে সে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। বলল, এই কি করছিসটা কি? আমি বললাম, উত্তর দিস না। রানা উঠে টর্চ নিয়ে পুকুরের দিকে গেল। আমরা আটকাতে পারিনি। পুকুর পাড়ে পৌঁছে সে আলো ফেলল পুকুরের জলের মধ্যে। সেখানে কেউ নেই, শুধু জলের ওপর আমাদের ফেলা ছোট জালটা নিজে থেকেই ধীরে ধীরে বাঁ দিকে সরে যাচ্ছে। কিন্তু পুকুরে তো স্রোত নেই, বাতাস নেই, তবু জালটা টান খাচ্ছে কিভাবে? রানা দড়ি ধরে টানতেই বলল, বড্ড ভারী রে। আমরা 3 জন গিয়ে দড়িটা ধরলাম। মনে হচ্ছিল জালের অন্য প্রান্তে বড় কিছু আটকে গেছে। একসঙ্গে টানতে টানতে জাল পাড়ে উঠল। তার মধ্যে মাছ ছিল না, ছিল একটা মাটির হাঁড়ির ভাঙা টুকরো, কিছু কচুরিপানা আর মানুষের পায়ের হাড়ের মতো দেখতে লম্বা একটা হাড়। সৌম্য সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। রানা বলল, গরুর হাড়। কিন্তু তার গলায় আত্মবিশ্বাস ছিল না। হাড়টার গায়ে লাল সুতো বাঁধা ছিল, সেই সুতোর গিঁটে আটকানো একটা পিতলের চাবি। আর এই দৃশ্য দেখে আমরা ভয় ঠক ঠক করে কাঁপতে থাকলাম। আমরা ঠিক করলাম এখনই এই জায়গা ছেড়ে চলে যাব। কিন্তু তখনই মনে পড়ল, সারা দিন ধরে যা বৃষ্টি হয়েছে, সেই কাঁচা রাস্তা দিয়ে বাইকে করে ফেরা যাবে না। বাঁশঝাড়ের আগে ছোট কালভার্টের ওপর দিয়ে হাঁটু সমান জল বইছে। রানা বলল, এখন গেলে বাইক নিয়ে পড়ব, বৃষ্টি কমুক। ঘরে ফিরে আমরা দরজা লাগালাম। খাওয়া আর হলো না। রাত 9টার দিকে হঠাৎ আমাদের ঘরের দরজায় টোকা পড়ল। আমরা কেউ কথা বললাম না। কিছুক্ষণ পর আবার রানা জিজ্ঞাসা করল, কে? বাইরে থেকে একজন বৃদ্ধের গলা ভেসে এলো, দরজা খোলেন।
চায়ের দোকানের সেই নিবারণ কাকার মতো গলা। আমি দরজা খুলতে মানা করলাম, কিন্তু রানা বলল, আরে ছাড় না, বুড়ো লোকটা বাইরে এসছে, এই বৃষ্টিতে হয়তো ভিজে গেছে। দরজা খুলতেই দেখি সত্যি নিবারণ কাকা দাঁড়িয়ে আছে, মাথায় প্লাস্টিকের বস্তা, হাতে হারিকেন। ভেতরে ঢুকেই তিনি প্রথমে জালটার দিকে তাকালেন, আর তারও পিতলের চাবিটা দেখে মুখ শুকিয়ে গেল। সে বলল, এটা তুলেছেন? আমি বললাম, যেচে কি আর তুলেছি, জালে উঠেছে। তিনি অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, এই পুকুরে আগে জমি ছিল, ধানের জমি। মালিক ছিল রামদাস মণ্ডল, ভালো চাষি, কিন্তু জমিটার নিচে জল ছিল বেশি। সাহারা ভাটা করার সময় মাটি কাটতে কাটতে গর্ত করে, পরে বর্ষায় ভরে পুকুর হয়। বিপ্লব বলল, রামদাস? বৃদ্ধ হারিকেনের আলোয় আমাদের মুখ দেখলেন আর বললেন, রামদাস সাহাদের জমি দিতে চাইনি, মামলা করেছিল। এক বর্ষার রাতে লোকটা নিখোঁজ হয়। সবাই বলে রামদাস ডুবে মারা গিয়েছে। সৌম্য ফিস ফিস করে বলে, বলা হয় মানে? বৃদ্ধ পেতলের চাবিটা হাতে নিলেন, তারপর বললেন, তার কোমরে এই রকম চাবি থাকতো, পাম্প ঘরের। জমিতে জল উঠলে রাতে একাই পাম্প চালাতে আসতো। আমি জিজ্ঞাসা করলাম, আর দড়িটা? বৃদ্ধ চমকে তাকালেন, কোন দড়ি? আমি পশ্চিম পাড়ের খুঁটির কথা বললাম। তার মুখের চামড়া যেন আরো ঢিলে হয়ে গেল। সে বলল, ওটা এখনো আছে? তারপর যে কথাটা তিনি বললেন সেটাই ছিল আমাদের মাঝরাতের আতঙ্কের আসল শুরু। বৃদ্ধ বলল, রামদাস সাঁতার জানতো। ঘরের ভেতর কেউ কথা বলল না। বৃদ্ধ আবার বলল, যে লোক সাঁতার জানতো সে ওই গর্তে এমনি ডোবেনি। সেই সময় সৌম্য হঠাৎ বলল, 1 মিনিট। সে মোবাইলে ছবিটা খুলল, সেই ছবিটা যেখানে একজন লোকের অবয়ব দেখা যাচ্ছিল। ছবিটা জুম করতে করতে সে বলল, লোকটার হাতে কি আছে? আমরা সবাই ছবিটা দেখলাম। ছবিতে পাম্পের পাশে দাঁড়ানো মানুষটার ডান হাত সামান্য আগে বাড়ানো, মনে হচ্ছে সে কিছু একটা ধরে আছে। দড়ি, কিন্তু দড়িটার অন্য প্রান্ত পুকুরে নয়। ছবিটা আরো বড় করতেই বোঝা গেল দড়ি চলে এসেছে আমাদের দিকে, ঠিক গ্রুপ ছবিতে দাঁড়িয়ে থাকা রানার পেছনে। রানা ফ্যাকাশে হয়ে গেল, তারপর হঠাৎ বলল, ফালতু, তুই এডিট করেছিস। সৌম্য বলল, আমি কেন করতে যাব? রানা সৌম্যের ফোন কেড়ে নিয়ে ছবিটা মুছতে গেল। ঠিক সেই মুহূর্তে বাইরে শ্যালো পাম্প চালু হওয়ার শব্দ হলো। আমাদের 4 জনের সঙ্গে নিবারণ কাকাও এবার ভয়ে জমে গেলেন। পাম্পটা বহু বছর ধরে নষ্ট, তারপরেও শব্দটা স্পষ্ট। আরো অদ্ভুত ব্যাপার, শব্দটা পুকুরের পশ্চিম পাড় থেকে নয়, আসছিল সেই ঘরের নিচ থেকে। নিবারণ কাকা হারিকেন তুলে মাটির দিকে তাকালেন আর বললেন, যাই হয়ে যাক, দরজা খুলবেন না। তার গলায় কাঁপুনি। কেউ একজন বাইরে থেকে সেই সময় ডেকে উঠল, নিবারণ। বৃদ্ধের মুখের রং বদলে গেল। আবার ডাক, নিবারণ, জালটা বাঁদিকে ফেল। এবার বৃদ্ধ 2 হাতে কান চেপে ধরলেন। আমি বুঝলাম এই গলাটা তিনি চেনেন। বৃষ্টি তখন এত জোরে পড়ছিল যে সামনে 5 হাতের বেশি দেখা যায় না। হঠাৎ অফিস ঘরের পেছনের টিনের দেওয়ালে ঘষা লাগার শব্দ শুরু হলো, যেন ভেজা দড়ি কেউ টেনে নিয়ে যাচ্ছে। শব্দটা ঘর ঘুরে সামনে এলো, তারপর দরজার নিচ দিয়ে জল ঢুকতে শুরু করলো। প্রথমে পাতলা ধারা, তারপর দ্রুত। 5 মিনিটের মধ্যে গোড়ালি ডুবে গেল। রানা চেঁচিয়ে বলল, ঘর নিচু, জল ঢুকছে, বেরোতে হবে। নিবারণ বলল, না। আমরা সবাই বললাম, এখানে থাকলে তো ডুববো। ঠিক তখনই ঘরের কোণের সেই প্লাস্টিকের বালতিটা উল্টে গেল। আমরা কেউ সেই বালতি ছুঁইনি। তার ভেতর থেকে জল বেরিয়ে মেঝেতে পড়ল, কালচে জল। আর তার ভেতর থেকে বেরিয়ে এলো বেশ কয়েকটা কই মাছ। সৌম্য চিৎকার করলো। বিপ্লব বালতিটা ছুঁড়ে বাইরে ফেলে দিল। বালতি বাইরে পড়তেই ঘরে জল বাড়াটা থেমে গেল। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর পেছন থেকে রানার গলা এলো, এ আমার পাকে ধরেছে।
আমরা ঘুরলাম, জলের নিচে কিছু দেখা যাচ্ছে না। রানা মেঝেতে পড়ে গেল। তার শরীর দরজার দিকে নয়, ঘরের পেছনের দেয়ালের দিকে টানছে কেউ। আমি আর বিপ্লব ঝাঁপিয়ে ওকে ধরলাম। রানা চেঁচাচ্ছে, ছাড় ছাড়। সৌম্য টর্চ ফেললো নিচে। জলের তলায় রানার গোড়ালিতে একটা দড়ি পেঁচানো, পুরনো নারকেল দড়ি। আমরা দড়ি কাটতে যাচ্ছি, নিবারণ হঠাৎ বলল, কাটবেন না। আমি চেঁচিয়ে বললাম, কেন? বৃদ্ধের চোখ তখন দড়ির দিকে। আমরা থেমে গেলাম। নিবারণ ধীরে ধীরে বললেন, ও রানাকে টানছে না, ও দড়ির অন্য মাথা খুঁজছে। বাক্যটার মানে কয়েক সেকেন্ড পরে বুঝলাম। রানার পকেট থেকে কিছু একটা বেরিয়ে এলো, পেতলের চাবি। আমাদের সবার মনে হয়েছিল চাবিটা নিবারণ কাকার কাছে, কিন্তু বৃদ্ধের হাত খালি। তিনি ফিসফিস করে বললেন, আমি ছুঁইনি। তাহলে আমরা যাকে একটু আগে চাবি হাতে নিতে দেখেছিলাম? সৌম্য আমার দিকে তাকালো, তার চোখে একই প্রশ্ন। বৃদ্ধ বললেন, চাবিটা যেখানে পাওয়া গেছে সেখানে ফেরত দিতে হবে। রানা কাঁপতে কাঁপতে বলল, আমি যাব না। বাইরে পাম্পের শব্দ আরো জোরে হলো। তার সঙ্গে এবার একটা নতুন শব্দ, মানুষের হাঁপানোর শব্দ। যেন সেই ঘরের চারপাশে কেউ দৌড়ে বেড়াচ্ছে আর হাঁপাচ্ছে। নিবারণ সেই সময় বললেন, চাবি না ফেরালে ও রাস্তা খুলবে না। আমি বললাম, আপনি কি করে জানেন? তিনি চুপ। এই প্রথম আমার মাথায় সন্দেহটা হলো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি সব জানেন, সেদিন কি হয়েছিল বলুন। বৃদ্ধ আমার দিকে তাকালেন না, মুখ দিয়ে বললেন, কোন দিন? আমি বললাম, রামদাস যেদিন ডুবেছিল। বাইরে সেই সময় বিদ্যুৎ চমকালো। 1 সেকেন্ডের সাদা আলোয় আমি দেখলাম নিবারণের বাঁ কবজিতে পুরনো দড়ির পোড়া দাগ, ঠিক যেমন দড়ি শক্ত করে বেঁধে রাখলে যেমন হয়। কিন্তু এই দাগ তো চলে যাওয়ার কথা। এই দাগ এমন তার হাতে চিরস্থায়ী হয়ে গেল কিভাবে? তিনি ধীরে মাটিতে বসে পড়লেন। তিনি বললেন, আমার বয়স তখন 22। ইটভাটার মালিকের লোকেরা রামদাসের থেকে জমি ছাড়াতে পারেনি। বর্ষার এক রাতে নিবারণ সহ 3 জন তাকে ধরে পাম্পের খুঁটিতে বেঁধে ভয় দেখাতে এসেছিল। মারার পরিকল্পনা ছিল না, শুধু জলে নামিয়ে রাখবে এইরকম ব্যবস্থা। রামদাসকে কোমর সমান জলে দাঁড় করিয়ে দড়ির এক প্রান্ত খুঁটিতে বাঁধা হয়। তারপর হঠাৎ পাশের জমির বাঁধ ভেঙে জল ঢোকে, গর্তটা দ্রুত ভরে যায়। লোকগুলো দড়ি খুলতে না পেরে পালায়। ও তখন চেঁচাচ্ছিল না, ও শুধু বলছিল, দড়িটা বাঁ দিকে কর, দড়িটা বাঁ দিকে কর, গিট খুলবে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তার মানে উনি দড়ির কথা বলতেন, জাল নয়। বৃদ্ধ নিবারণ মাথা নাড়লেন, দড়িটা বাঁ দিকে ফেলো। ওই কথাটাই পরে লোকের মুখে বদলে গেছে। সবাই ভাবে মাছ ধরার কথা। কি আশ্চর্য! বৃষ্টি তখন একটু কমেছে, ঘরের ভেতরে হাঁটু সমান জল। আমি বাইরে বেরোলাম, চাবি নিয়ে হাতে সামনে হেঁটে যাচ্ছি, নিবারণ কাকা পেছনে। পশ্চিম পাড়ের খুঁটির কাছে গিয়ে দেখি দড়িটা আর ছোট নেই, সেটা নতুনের মতো লম্বা হয়ে পুকুরের মাঝখান পর্যন্ত চলে গেছে। আমাদের সঙ্গে রানা গিয়েছিল। সে বলল, চাবিটা ছুঁড়ে দে। নিবারণ কাকা বললেন, না, পাম্প ঘরের তালায় লাগাতে হবে। কিন্তু পাম্প ঘর কোথায়? নিবারণ কাকা পুকুরের দিকে আঙুল দেখালেন। আমরা বললাম, কোথায় ঘর? নিবারণ কাকা আমাদের এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে রয়েছে একটা সিঁড়ি, যেটা নেমে গেছে মাটির নিচে। পাম্প ঘর মাটির নিচে? তিনি সেই ঘরে ঢুকতে সাহস করেননি। আমি আর রানা সেই সিঁড়ি বেয়ে পাম্প ঘরের নিচে ঢুকে সেই ঘরে সেই পেতলের চাবি রেখে এসেছিলাম। নিবারণ কাকা আমাদেরকে তাড়া দিচ্ছিলেন। সেই ঘর থেকে ঢুকে আসার সঙ্গে সঙ্গে আমাকে, রানাকে এবং নিবারণ কাকাকে কোনো এক অজানা শক্তি যেন চেপে ধরল। আমরা 3 জনেই মাটিতে পড়ে গেলাম। কিন্তু সেই পাম্প ঘর থেকে ভেসে আসছিল রামদাসের পৈশাচিক হাসির শব্দ। তার অতৃপ্ত প্রেতাত্মা হয়তো এবার মুক্তি পাবে। সেই হাসির শব্দ শুনতে শুনতে আমরা 3 জনই হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম।
যখন জ্ঞান ফেরে তখন সকাল হয়ে গেছে। এরপর আমরা বাড়িতে ফিরে আসি। 4 জন বন্ধুর সেই ইটভাটার পুকুরে মাছ ধরতে যাওয়ার অভিজ্ঞতার কথা আজও আমাদের 4 জনের মনে আছে। আর মনে থাকবে সেই রাতে রামদাসের অতৃপ্ত প্রেতাত্মা সেখানে কি তাণ্ডব চালিয়েছিল। নিবারণ কাকা যদি সেই রাতে আমাদের সাথে না থাকতেন তাহলে যে কি হতো সে একমাত্র ভগবানই জানে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, উন্মেষ আমাদেরকে পাঠিয়েছে এবং উন্মেষ প্রত্যেকবারেই আমাদেরকে অদ্ভুত ঘটনা উপহার দেয়। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরাও যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে, যদিও সেখানে এখন কেউ ঘটনা পাঠায় না। সব থেকে বেশি ঘটনা পাঠায় এখন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ভয়েসে তারাই ঘটনা পাঠাবে। একটু সাইলেন্ট জায়গায় রেকর্ড করে ঘটনা পাঠিও, কেননা ভয়েস সেকশন তাদেরই জন্যে যারা নিজেদের ভয়েস আমাদের চ্যানেলে দিতে চাও। কেননা তোমরা ভয়েস করে ঘটনা পাঠালে সেই ভয়েস রেকর্ডিংই ডাইরেক্ট আমরা আমাদের চ্যানেলে শোনাবো। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে শান্তার দুনিয়া, প্রতনু ব্যানার্জি, নন্দিতা পাল, নন্দিনী দে লিখেছে গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা শুনলাম, অদ্ভুত আর অসাধারণ। জয়মা, কেমন আছো দাদা ভাই? আমি ভালো আছি। আর নন্দিনী, অনেকদিন তুমি ঘটনা পাঠাও না। কমেন্ট করেছে সুতপা নাগ, লিখেছে সত্যি বলছি রাজদা, আজকের ঘটনাটা শুনে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে দিল। জাস্ট অসম লাগলো আজকের ঘটনা। কমেন্ট করেছে বুবুন ঘোষ, সমীর সরকার, মামনি দে লিখেছে রাজদা আপনার ঘটনাগুলো আমি শুনি, আমার খুবই ভালো লাগে। আমি বারাসাত থেকে মামনি দে বলছি, মা কালীর ঘটনাটা তো খুবই সুন্দর, লাভ ইউ সো মাচ। কমেন্ট করেছে অমিতা ঠাকুর, মোহাম্মদ মঞ্জু ভুঁইয়া, শিখা হালদার, RDNO2 নাম কি আমি জানি না, লিখেছে আজকের ঘটনা ভালো ছিল। একটা বিষয় ব্যাপারটা কেঁচে দিল, গুহকালী কথাটা একটা ভুল স্পেলিং, অ্যাকচুয়ালটা হবে গুজ্জকালী। দেখো ভাই, তোমার নাম আমি জানি না, তবে গুহকালী বলে কিন্তু দেবীর এক রূপ রয়েছে এবং সেটা বহু জায়গায় আমি পড়েছি, দেখেওছি। ইউটিউবে অনেক ভিডিও আছে। কমেন্ট করেছে আয়েশা আক্তার আর গীতা গোস্বামী। এই সবকটা কমেন্টই এসছে গুহাকালী মা কালীর এক বিরল তান্ত্রিক রূপ গুহকালী আর ভৈরব তান্ত্রিকের ঘটনা প্রেতপক্ষের 434 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল।